নমস্কার, শুভ অপরাহ্ন। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আজকের মূল বক্তা সমীক্ষা এবং সভামুখ্য কুণালদা, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। একটা কথা শুধু শুরুতে বলে নেওয়া দরকার যে আজকে আমাদের এই যে আলোচনাটা শুরু হলো, যারা আমাদের ছাত্রছাত্রী বা নিয়মিত আমাদের বিভাগের সঙ্গে এই নানা রকম আলোচনা পরিসর আমরা করে তোলবার যে চেষ্টা করছি, তার সঙ্গে যুক্ত, পরিচিত, অবহিত, তারা জানেন যে গত 1.5 বছরে আমরা বাংলা বিভাগে আনুষ্ঠানিক বা সিলেবাস ভিত্তিক পড়াশোনার বাইরে অনেকগুলো ছোট ছোট ডোমেন ক্লাব তৈরি করার চেষ্টা করেছি। তার মধ্যে যেমন রামকৃষ্ণ ভট্টাচার্য পলিমিক ক্লাব রয়েছে, তেমনি সুতপা ভট্টাচার্য উইমেন্স ক্লাব রয়েছে, আরো অনেকগুলোই রয়েছে, তো সবগুলোর কথা আমি বলছি না। বিক্রম সেন খাঙ্গুরা মিউজিক ক্লাব রয়েছে এবং আরেকটি প্রবোধচন্দ্র সেন জ্ঞান চর্চা চক্র, একটা স্টাডি সার্কেল। এখন এই যে স্টাডি সার্কেল, সেই স্টাডি সার্কেলের যে কাজগুলো হবে বা যে ধরনের বক্তৃতা, আলোচনা ইত্যাদি হবে, বলা যেতে পারে এটা তার সূচনা। তো যেহেতু প্রবোধচন্দ্র সেনের নামাঙ্কিত, ছাত্রছাত্রীরা প্রবোধচন্দ্র সেন বলতেই ছান্দসিক প্রবোধচন্দ্রকেই তোমরা জানো, কিন্তু মনে রাখা দরকার যে প্রবোধচন্দ্র সেন এই বাংলা বিভাগের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম বিভাগীয় প্রধান, এবং প্রবোধচন্দ্র সেন কিন্তু বাংলা অনার্স বা মাস্টার্সের ছাত্র কোনোকাল ছিলেন না। তিনি কুমিল্লায় জন্মেছিলেন, তার পড়াশুনো ইতিহাসে অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাচীন ইতিহাস নিয়ে মাস্টার্স করেছিলেন। 1897 সালের 27 এপ্রিল তার জন্ম। এটা আমার আরো মনে পড়ে যাচ্ছে, কারণ 1997 সালে আমরা যখন এখান থেকে মাস্টার্স করে বেরোচ্ছি, সেই সময় প্রবোধচন্দ্র সেনের শতবর্ষ এই বিভাগে, তখন বিভাগ ছিল শিমুলতলায়, সেখানে খুব বেশ গুরুত্বের সঙ্গে, গাম্ভীর্যের সঙ্গে প্রবোধচন্দ্র সেন নিয়ে দুদিনের আলোচনা চক্র হয়েছিল, এবং আমরা এই পূর্বপল্লীতে যে রুচিরা বাড়ি, প্রবোধচন্দ্র সেনের বাড়ি, সেখানে আমরা গিয়েছিলাম। তা আমার এইটি বলবার যে প্রবোধচন্দ্র সেনের নামাঙ্কিত এটা করবার কারণ শুধু বাংলার প্রথম বিভাগীয় প্রধান এই বলে নয়। আজকে আমরা যে মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি কথাগুলো বলে থাকি, প্রবোধচন্দ্র ঠিক সেই ধরনের একজন মনস্বী ব্যক্তিত্ব ছিলেন। কেননা তিনি কি নিয়ে পড়াশোনা করেছিলেন সেখানে ব্যাপারটা সীমাবদ্ধ হয়েছিল না। তিনি বাংলা ছন্দকে বৈজ্ঞানিকভাবে কি করে প্রতিষ্ঠা করা যায় তার একটা চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ তার স্বীকৃতি জানিয়েছিলেন। তিনি প্রাচীন ইতিহাস নিয়ে চর্চা করেছেন, এবং আরো অনেক রবীন্দ্রনাথ নিয়ে চর্চা তো বটেই। বস্তুত 1942 সালে প্রবোধচন্দ্র সেন রথীন্দ্রনাথের আহ্বানে খুলনার দৌলতিয়া কলেজ, সম্ভবত ওই কলেজ থেকে এখানে চলে আসেন, এবং রবীন্দ্র ভবনে, তখন রবীন্দ্র সদন নাম ছিল, রবীন্দ্র ভবনের উনি রবীন্দ্র অধ্যাপক পদে, তখন রবীন্দ্র অধ্যাপক একটাই পদ ছিল, সেটা রবীন্দ্র ভবনে, সেই পদে যোগ দেন। এবং আজকে যে আমাদের রবীন্দ্র সপ্তাহ হয়, 1 সপ্তাহ ধরে রবীন্দ্রনাথ নিয়ে আলাপ আলোচনা হয়, রবীন্দ্রনাথ এই দায়িত্বটা দিয়েছিলেন প্রবোধচন্দ্রকে। প্রবোধচন্দ্র এটা অমিয় কুমার সেনের সাহায্য নিয়ে, তারই ছাত্র, তার সাহায্য নিয়ে 1946 থেকে শুরু করেন রবীন্দ্র সপ্তাহের এই আলোচনার পরিকল্পনার রূপরেখাটা আমি পুরনো বিশ্বভারতী নিউজ ঘেটে দেখেছি। তাতেও রবীন্দ্রনাথকে নানা দিক থেকে বোঝার, মানে শুধু সাহিত্যের দিক থেকে না, নানা দিক থেকে বুঝবার একটা ভাবনা প্রবোধচন্দ্রের ছিল, যেটা এখনো বহমান। তো স্বভাবতই এরকম একজন ইতিহাসবিদ, ছান্দসিক, এরকম একজন ব্যক্তিত্ব, তার নামেই আমরা জ্ঞান চর্চার এই চক্রটাকে বিভাগে প্রতিষ্ঠা করেছি, এবং আমরাও চাই জ্ঞান চর্চার ক্ষেত্র উন্মুক্ত হোক, এটাই আমাদের মূল লক্ষ্য। অত্যন্ত আনন্দের কথা যে সেইটা সূচিত হচ্ছে এমন একজন বক্তৃতার মধ্য দিয়ে। সমীক্ষা আলাদা করে তার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধহয় নেই।
আমার মনে হয় যে এর চেয়ে ভালো শুরু হয়তো হতে পারতো না। আর তার সঙ্গেই কুণালদাকে আমরা পেয়েছি। এদের দুজনকেই আমরা বলা মাত্র ওরা যে সম্মতি জানিয়েছেন, আমাদের কৃতজ্ঞতা তো রয়েছে। বিভাগের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। বাংলা বিভাগে প্রবোধচন্দ্র সেন নামাঙ্কিত যে জ্ঞান চর্চা চক্র, সেই চক্রের পরিচালনার দায়িত্ব আমাকে বিভাগীয় প্রধান দিয়েছেন। আমি খুবই আনন্দিত যে এই জ্ঞান চর্চা কেন্দ্রের প্রথম বক্তৃতা শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায় দেবেন। তিনি বলবেন বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা, এই তার বলবার বিষয়। আজকে এই সভা পরিচালনা করবেন, সভামুখের দায়িত্ব নেবেন কুণালদা, অধ্যাপক কুণাল চক্রবর্তী। আমি দুজনকেই এই অনুষ্ঠানে পেয়ে তাদের অভিবাদন জানাই। সত্যি সত্যি এর মতো ভালো শুরু হতো না, হতে পারতো না। আমরা যারা প্রবোধচন্দ্র সেনকে এটা বোঝবার চেষ্টা করতাম ছেলেবেলায়, ছন্দের বাইরে অনেকেই তার বাংলার ইতিহাস সাধনা এই বইটা পড়তাম এবং দাগ দিয়ে দিয়ে সেখান থেকে ওই বইগুলোর কাছে ফেরবার চেষ্টা করতাম, যে বইয়ের তালিকা তৈরি করেছেন প্রবোধবাবু। আমি আর কথা বাড়াবো না, শ্রমিকদা বলবেন এবং বলবার পরে যারা শুনছেন তারা যদি সে বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত প্রদান করেন, করতে পারেন। তারপর কুণালদার বক্তব্য এবং পরিশেষে আশ্রম সঙ্গীত। এই হচ্ছে আজকের অনুষ্ঠান সূচি। আমি শ্রমিকদাকে এখানে আহ্বান করছি। শ্রমিকদা, আপনি বসে পড়বেন না? হ্যাঁ, শ্রমিকদা এখানে এসে তার কথা বলবেন, আমরা শুনবো বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা। একটা কথা শুরুতেই বলে নিই যে বাংলা ভাষায় সাম্যবাদ চর্চার দীর্ঘ ইতিহাস, তার পর্যালোচনা করা বা তার মূল্যায়ন করার প্রয়াস আমার অসাধ্য। আর তাছাড়াও আমার মনে হয় যে কারো এই নিয়ে ভালোভাবে গবেষণা করে কোথাও একটা পৌঁছানোর সুযোগ, সম্ভাবনা, প্রয়োজন রয়েছে। আমি অন্য একটা উপলক্ষে শান্তিনিকেতনে আসছিলাম, সেটার খবর পেয়ে আমার তরুণ বন্ধু বিশ্বজিৎ আমাকে অনুরোধ করে আজকের এই চর্চা কেন্দ্রের সভায় বক্তৃতা করার জন্য। তাই যথেষ্ট প্রস্তুতির সুযোগও ছিল না। আর বিশ্বজিৎকে যুগপৎ স্নেহ ও শ্রদ্ধা করি বলে ওর কোনো কথা না বলা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই অপরাধটা স্বীকার করে নিয়ে একভাবে বাংলা ভাষার সাম্যবাদ চর্চার প্রশ্নটাকে তুলব, তাকে ঘিরে খানিকটা আলোচনা করব। প্রথমেই বোধহয় সাম্য ভাবনা ও সাম্যবাদ এরকম একটা বিভাজন যদি আমরা করে নিই, আলোচনা করতে সুবিধা হয়। সাম্য ভাবনা যদি বাংলা ভাষায় ধরেন, বঙ্কিম থেকেই শুরু হয়েছিল। বঙ্কিমের অসামান্য লেখা সাম্য। কিন্তু পরবর্তীকালে যেটা ঘটে যে রাজনীতিগতভাবে, রাজনীতির ক্ষেত্রে দ্বিতীয় মহাযুদ্ধের একটু আগে থেকে সারা পৃথিবী জুড়ে একটা অন্য চেতনা, অন্য একটা বোধ এটা ছড়াতে থাকে। তার ঐতিহাসিক একটা পরম্পরা ছিল এবং সেখান থেকে সাম্য ভাবনাটা একটা রাজনীতি ধর্ম, একটা রাজনৈতিক প্রকল্প হয়ে ওঠে,
যেটাকে আমরা সাম্যবাদ বলে চিহ্নিত করব। তাই আমরা সাম্যবাদ চর্চার মধ্যে যদি আসি, সেখানে কয়েকটা সমস্যা থেকে যায়। সাম্যবাদের চর্চা বাংলা ভাষায়, অর্থাৎ লেখালেখির মধ্য দিয়ে, আলোচনা, তর্ক বিতর্ক, এর মধ্য দিয়ে মার্ক্সবাদের সম্মুখীন হওয়া। কারণ সাম্যবাদ মার্ক্স, এঙ্গেলস এবং তাদের অনুসারীদের, শুধু অনুসারী বলবো না, যারা অনুসারী নন, তারাও নানাভাবে মার্ক্স এঙ্গেলসের লেখার, চিন্তার সম্মুখীন হচ্ছেন। তার সঙ্গে নানা রকম সমঝোতা, দ্বন্দ্ব, বিসংবাদেও লিপ্ত হচ্ছেন। এই সমস্তটাকে নিয়ে সাম্যবাদের একটা বিস্তার ঘটতে থাকে। সাম্যবাদের বিস্তার ঘটতে থাকার সঙ্গে সঙ্গে আমি বলবো 40-এর দশক থেকে, যখন এর একটা আলগা আলগা বিচ্ছিন্ন প্রয়াস চারিদিকে হচ্ছে নানা দেশের অভিজ্ঞতার মধ্যে, ঐতিহাসিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সাম্যচিন্তা একটা রাজনৈতিক রূপ, প্রকল্প পরিকল্পনা করছে। কিন্তু 40-এর দশকের একেবারে শুরুতে, যখন ফ্যাসিবাদ তার উৎকট একটা রূপ পরিগ্রহ করে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে এবং কোথাও সাম্রাজ্য মদমত্ততার, এই শব্দটা রবীন্দ্রনাথের তৈরি, সাম্রাজ্য মদমত্ততার যে রূপ প্রকট হয়ে উঠল, তার প্রতিরোধে শুধু সাময়িক প্রতিরোধ নয়, সাময়িকভাবে অস্ত্রশস্ত্র দিয়ে, বাধা দিয়ে তাকে আটকানো, এটার মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি হবে না, এই বোধটা ক্রমশ ছড়াতে লাগে। এবং কোথাও তার আগে পর্যন্ত কিছু কিছু সাম্যবাদী দল, তারা বিভিন্ন দেশে, তাদের মধ্যেও মতান্তর ছিল, বিরোধ ছিল, ইতিহাস বিচারে তাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল, তার মধ্য দিয়ে একটা আলোড়ন চলছিল। কিন্তু এইবার সেটা এমন একটা ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়ায় যে তখন অন্যভাবে ভাবনার, গভীরে ভাবনার একটা প্রয়োজন আসে। এবং তখন যারা সরাসরি সাম্যবাদী রাজনৈতিক আন্দোলনে যুক্ত নন, তারাও কিন্তু আরেকটু বড় করে, আরেকটু ছড়িয়ে সাম্য ভাবনা আর সাম্যবাদ, এর মধ্যে একটা যোগসূত্র, এর মধ্যে একটা সম্পর্ক রচনার চেষ্টা করতে শুরু করেন। আমি এই ইতিহাসটার মধ্যে খানিকটা যাব এবং বাংলা ভাষায় তার প্রতিফলন ও তার প্রকাশ, সেটা নিয়ে কথা বলবো। তারই মধ্যে আমার আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। তার আগের ইতিহাসে, অর্থাৎ কবে, কিভাবে, কি বাংলায় সাম্যবাদ চর্চা শুরু করেছিলেন, সাম্যবাদ নিয়ে লেখালেখি শুরু করেছিলেন, তার ইতিহাসে যাব না, সেটা আলাদা একটি ইতিহাস। সেই ইতিহাসে নজরুল ইসলামের একটা খুব বড় ভূমিকা ছিল, লাঙল পত্রিকার মধ্য দিয়ে, তাতে মুজাফফর আহমেদের ভূমিকা ছিল। কিন্তু সেইটার মধ্যে আমি যাব না, সেই ইতিহাসের মধ্যে আমি আমার আলোচনাটা এই পর্বের মধ্যে সীমিত রাখব, যেটা 40-এর দশক থেকে আজ অবধি বাংলা সাহিত্যে, বাংলা লেখালেখিতে, বাংলা চিন্তা ভাবনার ভাষাগত প্রকাশের মধ্যে প্রতিফলিত হচ্ছে। একটা ব্যাপার ঘটে যে এই চেতনাটা, ফ্যাসিবাদকে রোধ করতে হবে, এবং ফ্যাসিবাদটা একটা রাজনৈতিক মতবাদ শুধু নয়, তার সঙ্গে মানব জাতির ভবিষ্যৎ, সভ্যতার ভবিষ্যৎ, মানবতার সংজ্ঞা ও লক্ষ্য, মানুষ কি অর্থে মানুষ, মানুষ কখন মানুষ, মানুষ কিভাবে মানুষ, মানুষ কেন মানুষ,
এই প্রশ্নগুলো থেকে ভাবতে হবে, সেই ভাবনা কোথাও গিয়ে ফ্যাসিবাদকে রোধ করবে, বাধা দেবে, অন্য একটা সভ্যতাকে তৈরি করবে। এই যে চেতনা, এই চেতনাটা যে উদ্ভাস হতে থাকে, তার ইতিহাসটা বাংলা লেখালেখি জগতে খুব অদ্ভুত। অদ্ভুত এই কারণে যে যখন দ্বিতীয় মহাযুদ্ধের ওই পর্ব এসে গেছে, 40-এর দশক, যখন রবীন্দ্রনাথ মৃত্যুর 5 মাস আগে গল্পস্বল্পের অন্তর্গত ধ্বংস নামে সেই অসামান্য গল্প লিখছেন, যেখানে বলছেন যে সিভিলাইজেশন শব্দটাকেই বাংলা কবিতায় নিয়ে আসছেন, বাংলা ভাষায় নিয়ে আসছেন, এবং তাকে ধিক্কার দিচ্ছেন যে সিভিলাইজেশন শব্দটা আজকে সভ্যতাকে কুৎসিতভাবে বিকৃত করে তুলেছে। তাকে আক্রমণ করছে, নিন্দা করছেন মৃত্যুর মাত্র 5 মাস আগে। 7ই অগস্ট মৃত্যু, 6ই মার্চ ধ্বংস গল্প লিখছেন এবং সিভিলাইজেশনকে আক্রমণ করছেন বাংলা ভাষা। এইরকম একটা সময় দেশেও, আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন কোথাও একটা যেন একটা চোরা গলির মধ্যে আটকে যাচ্ছে। কারণ তখন স্পষ্ট হয়ে গেছে 40-এর দশকের ওই সময়টায়, 42, 43, 44 সালে রবীন্দ্রনাথ যখন মৃত্যু পথযাত্রী, তখন থেকে শুরু করে যে ধরা পড়ে গেছে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ আর বেশি দিন শাসন করতে পারবে না। তার কারণ দ্বিতীয় মহাযুদ্ধের ধাক্কায়, শুধু দ্বিতীয় মহাযুদ্ধ নয়, তার আগে প্রথম মহাযুদ্ধের ধাক্কাতেও ইংল্যান্ডের ক্ষমতা এতটাই ক্ষীণবল যে সেই ক্ষমতা দিয়ে একটা দূর বিস্তৃত সাম্রাজ্যকে চালনা করা আর তার সাধ্য নয়। তাই সেই জন্য আমাদের দেশের তথাকথিত জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু তখন মোটামুটি একটু চাপ দিয়ে, কখনো গান্ধীজি অনশন করছেন, তার প্রভাবে, তার চাপে ইংরেজরা আর একটু সুযোগ সুবিধা দিচ্ছে, আর একটু তথাকথিত স্বাধীনতা আমাদের উপহার দিচ্ছে, এবং কোথাও মনে হচ্ছে যে এই পথেই দেশ বিদেশি শাসন মুক্ত হবে, ঔপনিবেশিক শাসন মুক্ত হবে। এই ছোট ছোট দ্বন্দ্ব, ছোট ছোট প্রাপ্তি, ছোট ছোট আদায় করে নেওয়ার রাজনীতি, তার ফলে কোথাও দেশের দেশ হিসেবে বা একটা সংস্কৃতি হিসেবে বা সভ্যতা হিসেবে স্বাধীনতাকে গ্রহণ করার, স্বাধীনতাকে আকর্ষণ করার, স্বাধীনতাকে শঙ্কিত করার কোনো প্রয়াস দেখা যাচ্ছে না। এবং তার অনেক আগে কিন্তু রবীন্দ্রনাথ 1899 সালের শেষ দিনে, 31শে ডিসেম্বর 1899, রবীন্দ্রনাথের সেই অমোঘ উচ্চারণ, লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। রবীন্দ্রনাথের কাছে ধর্ম কোনো একটা হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম নয়, ধর্ম কিন্তু সভ্যতার ধর্ম, মানব ধর্ম। সেই মানব ধর্মকে নষ্ট করছে জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়। সেই তিরস্কার, এবং সেই তিরস্কার রবীন্দ্রনাথ আবার ফিরিয়ে আনে 1899 সালের 31শে ডিসেম্বরের উচ্চারণ, যখন প্রথম মহাযুদ্ধের স্রোতের মধ্যে আবার যখন জাতীয়তাবাদকে ধিক্কার জানাচ্ছেন, ন্যাশনালিজম নামে তার
4 ভাষণমালা। সেটা যখন বই হয়ে প্রকাশিত হচ্ছে, তার শেষে নৈবেদ্যের 6টা কবিতা ইংরেজিতে অনুবাদ করছেন। অনুবাদটা অনুবাদ থাকে না, নতুন কবিতা হয়ে ওঠে, দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি। এবং সানসেট অফ দ্য সেঞ্চুরি নাম দিয়ে তারপরে বন্ধনীর মধ্যে লেখেন 1899 সালের শেষ দিনে বাংলায় লেখা, written in Bengali on the last day of the last century। চিহ্নিত করে এইখান থেকে যে চেতনাটা, এই চেতনাটা তখন কিন্তু দেশমুক্তি, জাতি প্রেম দিয়ে একটা জাতিকে তার সত্তা দেওয়া, এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সভ্যতাকে নির্দেশ করছেন রবীন্দ্রনাথের কার্যত শেষ লেখা সভ্যতার সংকট। এবং এইখানে রবীন্দ্রনাথের কাছে ধর্ম, সভ্যতা একদিকে, আরেকদিকে জাতিপ্রেম, ন্যাশনালিজম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনৈক্য, বৈষম্যের যে বীজ, যে বিষ, যেটাকে একেবারে মানুষের অন্তরস্থ করে দিয়ে, মানুষের চেতনা, মানুষের দৈনিক জীবন যাপনের মধ্যে সেই বিষকে প্রবিষ্ট করে দিয়ে, চালিয়ে দিয়ে যে রাজনীতি তৈরি হচ্ছে, সিভিলাইজেশনের যে উৎকট রূপ প্রকাশ পাচ্ছে, তার বাইরে আরেকটা সভ্যতার বোধ, সেইটা কোথাও রবীন্দ্রনাথ চিহ্নিত করছেন। এবং সেইখান থেকে একদিকে যেরকম এই মূল জাতীয়তাবাদী ধারা থেকে আমাদের দেশের বামপন্থী রাজনৈতিক আন্দোলন সরে যায়, এর মধ্যে একটা খুব স্পষ্ট বিভাজন আসে ওই 40-এর দশকে। তার কারণ এদেশের সাম্যবাদীরা, তাদের কাছে মনে হয় যে ইংরেজকে একটু চাপ দিয়ে, ছোটখাটো চাপ দিয়ে, দেশের মানুষকে তত কিছু জড়িয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই, প্রয়োজনও যেন নেই। শুধু সম্মেলনের টেবিলে বসে মত বিনিময় আর খানিকটা রাজনৈতিক চালাচালির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা আসবে, সেই স্বাধীনতার কতটুকু মূল্য, সেই স্বাধীনতার অর্থই বা কি, তাৎপর্যই বা কি সেই স্বাধীনতা? ঠিক সভ্যতাও যেরকম বিকৃত হতে পারে, স্বাধীনতাও ঠিক সেই রকম ভাবেই বিকৃত হতে পারে যদি ওই পথে, ওইভাবে যদি স্বাধীনতা আসে, স্বাধীনতা যদি আমদানি হয়। এইটির বিরুদ্ধে যখন একটা প্রতিবাদ তৈরি হতে থাকে, তার মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে সঙ্গে একটা বৃহত্তর মানবিকবাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চিন্তা, এটা জারিত হতে থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, যে দাঙ্গার বিষ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, বরং সেই বিষ আবার উৎকট রূপে বেরিয়ে আসছে, ছড়িয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। তার সূচনা এখানে হয়েছিল, কারণ ওই স্বাধীনতা আনা, জোট, সাময়িক জোট বেঁধে, সাময়িক কিছু কায়দা ফিকির করে যে স্বাধীনতা আসে, সে স্বাধীনতায় স্বাধীনতার ধর্ম থাকে না, সভ্যতার ধর্ম থাকে না। এইখান থেকে সাম্যবাদ চর্চার এবং সাম্য ভাবনা চর্চার একটা নতুন দিগন্ত আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে দেশভাগ, দাঙ্গা এবং এদেশের সাম্যবাদী আন্দোলন, তাদের নেতা যারা, তারা লক্ষ্য করেন যে এই স্বাধীনতা যে রাজনীতির দিকে এগোচ্ছে, যেভাবে এগোচ্ছে, তাতে এই স্বাধীনতা কখনো একটা সম্পূর্ণায়ত স্বাধীনতা হতে পারে না। সেখান থেকে দেশের মূল রাজনৈতিক ধারা থেকে বামপন্থীদের স্বেচ্ছা
নির্বাসনে যদি বলি, সেইটি ঘটে যায় এবং রাষ্ট্র তাকে আঘাত করে। সাম্যবাদী দল নানা সাম্যবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে এবং যারা এই ভাবধারার প্রবক্তা সেই সময়, যারা আমাদের ভাষায় আমাদের সাহিত্যে এই অন্য ভাবনাকে এনেছিলেন, তাদের অনেকেই কারারুদ্ধ হন। তার মধ্যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো মানুষ, গোপাল হালদারের মতো মানুষ, এবং শুধু তারা কলকাতায় বন্দী থাকছেন তা নয়, তারা এমনই বিপজ্জনক যে কলকাতা থেকেও যদি তাদের শ্বাস যদি কলকাতার বাতাসে মেশে, যদি কলকাতার চেতনায় মেশে, সেটাও মারাত্মক। সেই বিবেচনায় তাদের সুদূর বক্সা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তার মর্মান্তিক বিবরণ, কষ্টকর বিবরণ সুভাষ তার আমার বাংলায় আছে। বাংলা সাহিত্যের সম্পদ সেই ইতিহাস, এবং কোন ইতিহাসের পরিণতি হিসেবে ওই কারান্তরাল, ওই কারাবাস। কিন্তু এরই মধ্যে আরেকটা ব্যাপার ঘটতে থাকে, যে ওই লড়াই কথাটা এবার আনলাম, ওই লড়াই যখন কারাবাস থেকে আবার জনসাধারণের চাপে, রাজনৈতিক টানাপোড়েনের চাপে এই কারাবাস যখন শেষ হয়, এরা বেরিয়ে আসেন, রাজনৈতিক জঙ্গমতার যে নতুন দিশা খুলে যায়, তাতে তাৎক্ষণিক ঠিক সেই সময়ে যে প্রয়োগ দরকার সাম্যবাদী চেতনার, সেইটার উপর জোর পড়ে। তার ফলে সেটা নিয়ে গভীর ভাবনা, আরো গভীরে গিয়ে ভাবনা, সভ্যতা নিয়ে ভাবনা, সেটা কিন্তু খানিকটা চাপা পড়ে যায়। কখনো কখনো সাহিত্যিকদের লেখায়, মানিক বন্দ্যোপাধ্যায় লেখায়, পরবর্তীকালে সমরেশ বসুর লেখায়, সাবিত্রী রায়ের লেখায়, নরী ভৌমিকের লেখায়, কবিদের মধ্যে বিষ্ণুদে, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, এদের লেখায় ওই সাম্যবাদী চিন্তা, সাম্যভাবের চিন্তা, সেগুলো প্রতিফলন হতে থাকে, আশ্চর্য রূপক তৈরি হতে থাকে। আমার মনে আছে, আমার একেবারে কৈশোরে আমাকে কি প্রচন্ডভাবে নাড়া দিয়েছিল যখন বিষ্ণুদের কবিতায় পড়ি, জন্মে তোমার উঠেছিল লাল তারা, আকাশে আকাশে উচ্চ ইস্রবা রেশা। উনি স্বাগত জানাচ্ছেন সাম্যবাদী বোধ, সাম্যবাদী সভ্যতার উদয়কে। এই স্মৃতিগুলো তৈরি হতে থাকে, কিন্তু খুব অগোছালো, অনির্দিষ্ট। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই চিন্তাটা একটা সুনির্দিষ্ট, সুস্থির সভ্যতামুখী পথ একটা গ্রহণ করতে পারে না, ভাষা খুঁজে পায় না। এরই মধ্যে আমাকে যেটা খুব তাড়িত করে, উত্তেজিত করে, এই সময় বিশেষত যারা 1948-49-50-এ কালান্তরালে থেকেছেন, পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কয়েকজন মানুষ, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারপরে কারাবাস, এরা যখন বেরিয়ে আসছেন, অন্তত 3 জন মানুষ, যাদের লেখা আমি একটু বেশি করে ঘাঁটছি, 3 জনেই রাজনৈতিক আন্দোলনের মধ্যে, সাম্যবাদী আন্দোলনের মধ্যে জড়িয়ে খুবই অল্প বয়সে কারান্তরালে চলে যান। কিন্তু তার আগে কৃষকদের সঙ্গে আন্দোলনে, কৃষকদের অধিকারের আন্দোলনে, বা ছাত্রদের অধিকারের আন্দোলনে, শিক্ষার অধিকারের আন্দোলনে তারা জড়িত থেকেছেন এবং সেই অপরাধেই তারা বন্দী হয়েছেন। এরা কারাবাসের অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং কোথাও কারান্তরালে ভাববার সময়টুকু পেয়ে, চিন্তা করার যে অবকাশটা পেয়েছেন, তার থেকে আরেকটু বিস্তৃতভাবে, এক্ষুনি কিছু পাল্টে যাবে না, এক্ষুনি প্রায়োগিক কিছু কিছু সিদ্ধান্ত, কিছু কিছু কর্মসূচি নিয়ে কিছু কিছু সুরাহা হতে পারে,
কিন্তু ওই যে সভ্যতার, মানব সভ্যতার যে বিস্তৃততর, শুদ্ধতর যে লক্ষ্য, তাতে পৌঁছানো সহজ হবে না। তার ফলে একটা আলাদা ক্ষেত্র তৈরি হতে থাকে। আমি বলবো সাম্যবাদের বাইরে, বামপন্থী রাজনীতির বাইরে। আমি ইদানিংকালে আমার লেখা বা বলায় আমি এই অন্য একটা বাক্য বন্ধ ব্যবহার করি। আমি এটাকে বর্ণনা করছি রাজনৈতিক বামপন্থার সমান্তরাল সাংস্কৃতিক বামপন্থা। অর্থাৎ কোথাও এই সাম্য চেতনা, এই বামপন্থী বোধ, পরিবর্তনের বোধ, যাতে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সমানাধিকার থাকবে, ঐক্য, সাম্য, এইগুলো মুখ্য হয়ে উঠবে। তাৎক্ষণিক কোনো একটা লাভ, তাৎক্ষণিক কোনো একটা প্রাপ্তি বা তাৎক্ষণিক একটা প্রত্যাশা পূরণ নয়, তার থেকে বৃহত্তর একটা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে একটা পথ খুলে দেওয়া। তাতে বিশেষ করে তিনজনকে আমি লক্ষ্য করেছি। তাদের মধ্যে একজনের লেখা নিয়ে আমি খানিক ইদানিং কাজ করেছি, আমি সেইটি আজকে খানিকটা আনবোর্ডখানে উপস্থাপন করব। এই তিনজনের মধ্যে একজন হচ্ছেন নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নৃপেন্দ্রনাথের এবং আরেকটা খুব লক্ষণীয় যে এই মানুষগুলোর লেখালেখি, জীবনচর্যার মধ্যে কোথাও একটা পুরো পরিবার, একটা পুরো সমাজ, সেটাকে নিয়ে তারা কাজ করেন। কোনো একজন খুব বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত পুরুষ, তিনি তার জ্ঞান সেটাকে বিতরণ করেন বা সেটাকে প্রকাশ করেন জনসমক্ষে, এবং তাতে খুব চাঞ্চল্য হয়। তাতে সীমিত থাকেন না, পুরো একটা পরিবার যেন একটা কাজের মধ্যে জড়িয়ে যায়, এবং তার থেকে এই চিন্তাগুলো দানা বাঁধে, এই চিন্তাগুলো ভাষা হয়ে ওঠে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, শুধু মাথার আড়ালে, মাথার পেছনে চিন্তার মধ্য দিয়ে নয়, ওই চর্চার মধ্য দিয়ে নয়, একটা যাপনের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দাদা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বামপন্থী আন্দোলনের খুব বড় একজন মানুষ। তার স্ত্রী প্রীতি বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘ যখন 40-এর দশকে, স্বাধীনতার আগে, যখন বোম্বাইতে একটা সর্বভারতীয় সাংস্কৃতিক চেতনার কেন্দ্র হিসেবে তাদের আস্তানা তৈরি করেছিলেন, একসঙ্গে থাকবেন কিছু শিল্পী, লেখক, শিল্পী, যাদের মধ্যে রবিশঙ্কর আছেন। রবিশঙ্করের অসাধারণ গুণবতী স্ত্রী, তিনিও আছেন, তাদের সদ্য সন্তান হয়েছে সেখানে। তারা একটা কমিউনে বাস করেন, সমবায়িক একটা যাপনের মধ্যে বাস করেন। সেখানে যেমন রবিশঙ্কর, অন্নপূর্ণা আছেন, সেখানে তেমনি কিন্তু শাবানা আজমির বাবা এবং মা, কবি কৈফি আজমি এবং শওকত আজমি, তারাও আছেন। সেখানে প্রীতি বন্দ্যোপাধ্যায় আছেন। সেখানে কলকাতার ট্রামের কর্মী, ট্রাম শ্রমিক, অসাধারণ গায়ক দশরথ লাল আছেন। সেখানে বিনয় রায় আছেন, বিনয় রায়ের ভগিনী রিমা রায় চৌধুরী আছেন। সারা ভারতের মানুষ, সেখানে শান্তা গান্ধী, দীনা গান্ধী, তারা আছেন, যারা গুজরাটে লোকশিল্পের, লোক সংস্কৃতির একটা বিরাট উত্তরণ ঘটিয়েছিলেন। এরা সকলে একত্র হয়ে সমবেত জীবন যাপন করছেন, একটা সাম্যময় জীবন যাপন করছেন। রেবা রায় চৌধুরী আত্মজীবনীতে আমরা পড়ি, আত্মকথনে আমি শুনেছি সাক্ষাৎ, যে তাদের মনে হয়েছে তারা সকলে নিজের রান্না বান্না কাজ সেই করেন এবং তার মধ্য দিয়ে তাদের শিল্প সাধনা করেন, দেওয়া নেওয়া চলে অবারিত ভাবে, একটা অদ্ভুত জীবনযাত্রা। সেই যাত্রার মধ্যে রেবাদি লেখেন যে সকালবেলা রবিবাবু এবং অন্নপূর্ণা, তারা দুজন আলাদা আলাদা রেওয়াজ করবে, সেই জন্য ওদের শিশুকে দেখার দায়িত্বটা এরা নিয়ে নেন, প্রীতিদি এবং রেবাদি, ওই সময়টার জন্য, যাতে ওরা রেওয়াজটা করতে পারেন। সবাই সবার সঙ্গে জড়িয়ে একটা যাপন, তার মধ্য দিয়ে
একটা সংস্কৃতির সন্ধান, একটা সাম্য সংস্কৃতির সন্ধান। এইখানে আমি বলবো সাংস্কৃতিক বামপন্থার একটা ক্ষেত্র উন্মোচিত হতে থাকে। রাজনৈতিক বামপন্থার একটা সীমাবদ্ধতা থাকে, যে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, এটা নির্বাচনে জিততে হবে, জিতলে হয়তো কিছু জিনিস, কিছু সুযোগ মানুষকে দেওয়া যায়। তাই এই জেতার জন্যে যে কোনো দলের সঙ্গে একটা সাময়িক সমঝোতা করে নেওয়া যায়, কিন্তু এই সমঝোতার মধ্য দিয়ে কিন্তু রাজনীতির মধ্যে অনেকগুলো গোলমাল, গন্ডগোল সেগুলো কিন্তু প্রবেশ করতে থাকে। কোথাও রাজনীতির মূল সূত্রটা দুর্বল হতে থাকে, ভাঙতে থাকে। তার পাশে যদি সাংস্কৃতিক বামপন্থার একটা ক্ষেত্র থাকে, যেখানে ওই লক্ষ্যটাকে নির্দিষ্ট রেখে, সাম্যের লক্ষ্যকে নির্দিষ্ট রেখে, সভ্যতার লক্ষ্যকে নির্দিষ্ট রেখে চিন্তা চলে, ভাবনা চলে। ওই 48-49 কারাবন্দীদের মধ্যে বেশ কয়েকজন, নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একজন, সুনীল কুমার সেন তেভাগ আন্দোলনে বিরাট ভূমিকা ছিল, তারপরে কিন্তু ফিরে আসছেন ইতিহাসের ক্ষেত্রে, কৃষি অর্থনীতির ইতিহাসের ক্ষেত্রে। ঠিক সেই রকম নৃপেন বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক জীবন থেকে একটা সময় সরে আসছেন, রাজনীতিকে ছাড়ছেন না। বামপন্থী রাজনীতি, সাম্যবাদী রাজনীতিতে শেষ দিন পর্যন্ত তন্নিষ্ঠ থাকেন, কিন্তু তার পাশাপাশি আরেকটা ক্ষেত্রের মধ্যে চলে যান, সাংস্কৃতিক বামপন্থার একটা ভিত তৈরি করতে থাকেন। এবং তার একটা অদ্ভুত ইতিহাস, এটা আমারও স্পষ্টভাবে জানা ছিল না। ওর মৃত্যুর 2 বছর আগে ওর সঙ্গে 2023 থেকে, উনি মারা যান গত বছর, 2023 থেকে 2025 আমি দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করি। তার মধ্য দিয়ে আস্তে আস্তে উন্মোচিত হয়। তাতে লক্ষ্য করি একটা কাণ্ড ওর, যেটা আপনাদের কাছে আমি খানিকটা তুলে ধরব। কারাজীবন থেকে বেরিয়ে এসে যে কৃষকদের মধ্যে কাজ করেছিলেন নৃপেন বন্দ্যোপাধ্যায়, তাদের অর্থনীতি নিয়ে, কৃষি অর্থনীতি নিয়ে কাজ করতে থাকেন, এবং পরবর্তীকালে কৃষি অর্থনীতির ক্ষেত্রে আমাদের সর্বাগ্রণ্য বিদ্বানদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু তার শুরু হয়েছিল খুব অদ্ভুতভাবে। 1968 সালে বিশ্বভারতীর সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি ইন ফিলসফি কেন্দ্র, তারা রবীন্দ্র দর্শন বলে একটা গ্রন্থ প্রকাশ করে। তখন এই দর্শন ভবনের অধ্যক্ষ এবং উপাচার্য কালিদাস ভট্টাচার্য। কালিদাস ভট্টাচার্যের সম্পাদনায় রবীন্দ্র দর্শন, সমাজ দর্শন এই নামে একটা বই প্রকাশিত হয় 1968 সালে। তার মুখবন্ধে কালিদাস ভট্টাচার্য লিখছেন, রবীন্দ্র দর্শন যতই জনপ্রিয় হোক না কেন, যতই প্রকৃত সুধীজনগ্রাহ্য হোক না কেন, স্কুল কলেজের দর্শন চত্বরে প্রবেশাধিকার লাভ করতে হলে তাকে বিচার শুদ্ধ, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষিত এবং হিমশীতল কঠিন যুক্তির আবরণে নিষ্পেষিত হয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের কবি দৃষ্টিতে এই ধরনের ক্রিয়াকলাপ হয়তো একেবারে নিষ্প্রয়োজন। রবীন্দ্রানুরাগীদের কাছে হয়তো সমস্ত ব্যাপারটাই কৌতুকাবহ, এমনকি ক্ষেত্র বিশেষে বিভৎস, কিন্তু কলেজেও কৌলন্যে লাভ আধুনিক যুগে অনভিপ্রেত নয়। সেই জন্যই সদুদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার অনুজৌপম শ্রী শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, শ্রী পবিত্র কুমার রায় ও শ্রী নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র দর্শনের এই কলেজীয় দার্শনিক রূপায়ণে ব্রতী হয়েছে। শ্রী গঙ্গোপাধ্যায় রবীন্দ্র দর্শন প্রতিপাদ্য চরম তত্ত্বটি, যার অপর নাম সত্তা, সেটি নিয়ে সংকীর্ণতর দার্শনিক ভঙ্গিতে বিশদ আলোচনা করেছেন। শ্রী রায় এই চরম তত্ত্বের দৃষ্টিতে রবীন্দ্র মতে মানুষের জীবনের পরম পুরুষার্থ কি হবে, তার আধ্যাত্মিক জীবনের রূপটি কিরকম হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। শ্রী বন্দ্যোপাধ্যায়
ইতস্তত বিক্ষিপ্ত রবীন্দ্রনাথের সমাজ চিন্তাকে এক জায়গায় সুসংবদ্ধ করে একটি সামগ্রিক রূপ দিয়েছেন, এবং তার নিবন্ধটি গ্রন্থের শেষ ভাগে সন্নিবেশিত হয়েছে বলে পাঠক বিনা আয়াসেই বুঝতে পারবেন রবীন্দ্রনাথের সমাজ চিন্তা কিভাবে তার সত্তা চিন্তা ও শ্রেয় চিন্তার সঙ্গে অবশ্যম্ভাবীভাবে সম্বদ্ধ। বইটি শুরুতে প্রতিমা দেবীর একটি আশীর্বাদ রয়েছে। বিশ্বভারতীর উপাচার্য শ্রীযুক্ত কালিদাস ভট্টাচার্য মহাশয় সম্পাদিত এবং বিশ্বভারতীর 3 জন নবীন কর্মী সহযোগিতায় রচিত রবীন্দ্র দর্শন পুস্তকটি ভবিষ্যৎ রবীন্দ্র আলোচনার পক্ষে অপরিহার্য হইবে বলিয়া আশা করি। 1375 19শে পৌষ প্রতিমা দেবী স্বাক্ষর করছেন। নৃপেনবাবু যেভাবে কাজ করেন তাতে কোথাও আমার মনে হয় বাংলা ভাষায় সাম্যবাদ চর্চার একটা অত্যন্ত দূরদর্শী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাঠামো তৈরি হয়ে যায়। উনি ভাব করছেন, ওর অংশ শিরোলিপিগুলো আমি দিচ্ছি। প্রথম অংশ সমাজ দর্শন, তারপর বিশ্ব, ব্যক্তি ও সমাজ, তারপর জগৎ ও মানুষ। রবীন্দ্রনাথ যে বলছেন, এই শিরোনামগুলোকে ধরে রবীন্দ্রনাথের লেখার অংশ সযত্নে বিন্যাস করে সেগুলোকে সাজাচ্ছে, এবং তারপরে উনি কয়েকটা সিদ্ধান্ত টানছেন, আলাদা করে সিদ্ধান্ত বলে। একটা অংশ শোনায়, যে অংশগুলো আছে ব্যক্তি ও সমাজ, ভারত ইতিহাসের বিচার, তার মধ্যে প্রাচীন ইতিহাস একটা আলাদা অংশ, প্রাচ্য পাশ্চাত্য আলাদা একটা অংশ, গ্রাম ও শহর, লোকালয়ের রূপ এটা একটা অংশ। এই অংশ থেকে যদি শুরু করি, আমি আগে রবীন্দ্রনাথের উদ্ধৃতিগুলো পড়ব। খুব সুনির্দিষ্টভাবে বেঁচেছেন রবীন্দ্রনাথ থেকে। লোকালয় বলতে কেবলমাত্র অনেকে একত্র জমা হওয়ার গণিত রূপ নয়, ব্যবহার নীতি দ্বারা এই একত্র জমা হওয়ার একটা কল্যাণ রূপ। মানুষের অন্ন ব্যবস্থা সুনিশ্চিত ও প্রচুর হতে পেরেছে বড় বড় নদীর কূলে, সেইখানে জন্মেছে বড় বড় সভ্যতা, অর্থাৎ লোকালয় বন্ধনের সুব্যবস্থা। মানুষ যখন একই জায়গায় প্রচুর ফসল ফলিয়ে তুললে, তখনই অনেক লোক এক স্থানে স্থায়ীভাবে আবাস পত্তন করতে পারল। তখনই পরস্পরকে বঞ্চিত করাচ্ছে, পরস্পরের আনুকূল্য করায় মানুষ সফলতা দেখতে পেল পরস্পরের যোগ কেবলমাত্র সুযোগ নয়, তাতে আনন্দ। দৈন্যে মানুষের দাক্ষিণ্য সংকুচিত করে, অথচ দাক্ষিণ্যেই সমাজের প্রতিষ্ঠা। তাই ধরনীর অন্ন ভাণ্ডারের প্রাঙ্গণে বাঁধা হয়েছে মানুষের গ্রাম, গ্রামের সঙ্গে সঙ্গে নগরের উদ্ভব। সেখানে রাষ্ট্র শাসনের শক্তি পুঞ্জীভূত, সেখানে মাটির বুকের পরে জগদ্দল পাথর, জীবিকা সেখানে কঠিন, শক্তির সঙ্গে শক্তির প্রতিযোগিতা। সেখানে সকল মানুষকে হার মানিয়ে একলা মানুষ বড় হতে চাচ্ছে। বাড়াবাড়ি না হলে তারও ফল মন্দ নয়। শহরে মানুষ আপন কর্মোদ্যমকে কেন্দ্রীভূত করে, তার হয়তো প্রয়োজন আছে। পূর্বকাল ধনসৃষ্টি প্রভৃতির প্রয়োজন সাধনে যন্ত্রের হাত ছিল অতি সামান্যই। তখনকার যন্ত্রগুলির সঙ্গে মানুষের শরীর মনের যোগ সর্বক্ষণ অবধারিত ছিল। সেই জন্য তার থেকে যে উৎপন্ন হতে পারত তা ছিল পরিমিত, আর তার মুনাফা বিকট প্রকাণ্ড ছিল না। তাই তখনকার নগরগুলি মানুষের ইতির আনন্দ রূপ গ্রহণ করতে পারত। অন্যান্য সকল রিপুর মতোই লোভটা সমাজ বিরোধী প্রবৃত্তি। আধুনিক কালে যন্ত্রের সহযোগে কর্মের শক্তি যেমন বহু গুণিত, তেমনি তার লাভ বহু অঙ্কের, আর সেই সঙ্গে সঙ্গে তার লোভ। এতে করেই ব্যক্তি স্বার্থের সঙ্গে সমাজ স্বার্থের সামঞ্জস্য
টলমল করে উঠছে। এই অবস্থায় গ্রামের সঙ্গে শহরের একান্নবর্তিতা চলে যায়। শহর গ্রামকে কেবল শোষণ করে, কিছু ফিরিয়ে দেয় না। এখনকার কালে সাধনা লোকালয়কে আবার সমগ্র করে তোলা, বিশিষ্টে সাধারণে, শক্তিতে সৌহার্দ্যে, শহরে গ্রামে মিলিয়ে সম্পূর্ণ করে। রবীন্দ্রনাথের কথা কিন্তু সাম্যের কথা। এবং আরো খানিকটা পড়লাম না, সিদ্ধান্তটাতে আসি। সিদ্ধান্তটা রবীন্দ্রনাথের ওই কথাগুলোকে সাজিয়ে তারপরে ক, প্রকৃতির সঙ্গে সহযোগিতায় সৃষ্টিশীল মানুষের লোকালয় গ্রাম। গ্রামের মূল রূপ সামাজিক ও কল্যাণধর্মী। খ, সীমিত ব্যক্তিগত উদ্যোগ এবং প্রতিযোগিতার উপরে প্রতিষ্ঠিত সামাজিক সহযোগিতা গ্রামেই প্রত্যক্ষ। গ, শহরে মানুষের শক্তি ও সামর্থ্যের রূপী প্রধান শহরের মূল ধর্ম সহযোগিতা নয়, প্রতিযোগিতা। ঘ, পুঞ্জীভূত শক্তির রূপী রাষ্ট্র শক্তিতে প্রকাশিত। শহরে রাষ্ট্র শাসনের শক্তি পুঞ্জীভূত, তাই রাষ্ট্রনৈতিক ইউরোপের প্রাণ শহরে, সমাজকেন্দ্রিক ভারতবর্ষের প্রাণ গ্রামে। ৩, পুরাতন নগর ও বর্তমান যুগের শহর এক নয়। যন্ত্র বিপ্লব পরবর্তী যুগের শহরে মানুষ অনেক বেশি অনুন্নত। বর্তমানকালে শহর গ্রামের সম্পর্ক বিকৃত। শহর গ্রামের সম্পর্ক শোষক ও শোষিতের সম্পর্ক। ছ, নগর কেন্দ্রিক ইউরোপে গ্রাম শহর সম্পর্কের মধ্যে কোনো দুস্তর পানাদার নেই, কিন্তু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শহর ও গ্রামের বিচ্ছেদ প্রায় অলঙ্ঘ্য। ছ, গ্রাম যেমন সহজ সামাজিকতার ক্রীড়াভূমি, শহর তেমনি শিক্ষা চর্চা, বিজ্ঞানমুখীনতা এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের কেন্দ্র। অতএব পশ্চাৎমুখী গ্রাম সর্বস্বতা নয়, গ্রাম ও শহরের সামঞ্জস্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সমৃদ্ধতর লোকালয়ে লক্ষ্য। জ, ভারতবর্ষের পুরাতন গ্রাম সমাজ ধনীদের মুখাপেক্ষী ছিল এবং স্বাবলম্বনের চর্চা চিরকালই দুর্বল ছিল। সে আদর্শ বর্তমান কালের অনুপযোগী। ঝ, যেহেতু গ্রামই ভারতীয় সমাজের ভিত্তি, তাই জাতীয় পুনরুজ্জীবনের কার্যক্রম গ্রাম দিয়ে শুরু করতে হবে। গ্রামের পুনরুজ্জীবন মানে গ্রাম্যতার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা নয়, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কহীন গ্রাম স্বাতন্ত্র্য এবং সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ন্যাসবাদ যুগ প্রকৃতি বিরুদ্ধ, তাই অসত্য। এই প্রসঙ্গে লক্ষণীয় যে রুশো থেকে তলস্তয় গান্ধী পর্যন্ত মনীষীদের গ্রাম স্বরাজ প্রকৃতিতে ফিরে যাওয়া এবং সম্পত্তির প্রশ্নে ন্যাসবাদী চিন্তাধারার বহু মৌলিক সত্য রবীন্দ্রনাথ গ্রহণ করলেও তাঁর ঐতিহাসিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য পার্থক্য সৃষ্টি করেছে। উপরন্তু এই বিষয়ে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতেও রাশিয়া ভ্রমণ অভিজ্ঞতার পূর্বে ও পরে লক্ষণীয় পার্থক্য ঘটেছে। রবীন্দ্র পাঠও কোথাও সাম্যবাদ চর্চার একটা বীজস্বরূপ প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করছেন রবীন্দ্রনাথ। এরপরেও এগুলো নিয়ে বিভিন্ন সমাজ সমস্যা ধরে ধরে ওই একই পদ্ধতিতে রবীন্দ্রনাথের উদ্ধৃতি নিয়ে এসে তারপর সিদ্ধান্তে পৌঁছান। এবং আমি মনে করি যে বাংলা ভাষায় সাম্যবাদ চর্চার একটা অসামান্য দলিল বা নথি এই কাজ, এবং এই কাজ যদি আরো কেউ এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কোথাও বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা সেটার একটা অন্য দিগন্তের উন্মোচন হতে পারে। এখন হয়তো এই দেশের এক একটা রাজনৈতিক ক্ষেত্র সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। বিদেশে সাম্যবাদের যে বিকাশ ঘটেছে, বিভিন্ন দেশের
আলাদা আলাদা সাংস্কৃতিক অবস্থার মধ্যে, ইতালিতে গ্রামসি বা জার্মানিতে রোজা লুক্সেমবুর্গ বা কলন্টায়, এদের কাজগুলো আস্তে আস্তে বাংলাতে অনুদিত হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এই ক্ষেত্রগুলো উন্মোচিত হচ্ছে। কিন্তু যে সুদৃঢ় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সাম্যবাদ চর্চার একটা ভিত্তি 1968 সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন, খুব অদ্ভুত লাগে যে তার থেকে কিন্তু কোনো উত্তরণ সেই পথকে ধরে আরো এগিয়ে নিয়ে যাওয়া শুধু রবীন্দ্রনাথ নয়, গান্ধীর লেখা থেকেও, অন্যদের লেখা থেকেও সাম্যবাদের এই অন্য একটা ইতিহাস, চাপা পড়ে যাওয়া ইতিহাস, সেটাকে পুনরুদ্ধার করে মানুষের চিন্তা ক্ষেত্রে তাকে পুনঃপ্রবিষ্ট করার ক্ষেত্রটা বোধহয় উন্মোচনের প্রয়োজন পড়েছে। নমস্কার। আমি বহু দশক ধরে দর্শকদের মধ্যে বসে শ্রমিকদার বক্তৃতা শুনে আসছি, একা শুনে বসে আড্ডাও দিয়েছি, কিন্তু একই মঞ্চে আমাদের উপস্থিতির জন্য যারা দায়ী, সেই বিশ্বভারতীর বাংলা ভাষা বিভাগ এবং তার বিভাগীয় প্রধান শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার বন্ধু অধ্যাপক শ্রী বিশ্বজিৎ রায় এবং অন্যান্য যেসব কর্তৃপক্ষ এবং প্রবোধচন্দ্র সেন জ্ঞান চর্চা চক্রের সঙ্গে যারা যুক্ত, তারা আমাকে এই আমন্ত্রণ দিয়ে, এই সম্মান দিয়ে আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। গতকাল যখন বিশ্বজিৎ আমাকে এই প্রস্তাব দেন, হ্যাঁ মাত্রই গতকাল, এই প্রস্তুতির কোনো প্রশ্নই ওঠে না, তো যখন এই প্রস্তাব দেন তখন আমি ওকে বলেছিলাম যে এটা তো না আমার গবেষণার বিষয়, না ব্যক্তিগত উদ্যোগে আমার বিশেষ চর্চার ক্ষেত্র, সেক্ষেত্রে এই বিষয়ে বলার উপযুক্ত বলে আমি কেন বিবেচিত হব। কিন্তু বিশ্বজিতের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা কঠিন, এবং আরেকটা প্রলোভন ছিল ওই শ্রমিকদার সঙ্গে এক আসনে বসা। এই উভয়ত আমি এখানে পৌঁছে গিয়েছি। আমার বক্তব্য সামান্যই। আর একটা কথা আমাকে বিশ্বজিৎ বলেছিল যে আমি তো 60-এর শেষ থেকে 70-এর শেষাবধি আমার ছাত্র জীবন, কলেজ, ইউনিভার্সিটি জীবন ইত্যাদি, এই সময়টা একটা খুব টালমাটাল পরিস্থিতি বাংলার জন্য তো বটেই, সারা ভারতবর্ষেই সেই সময়ের মধ্যেই এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল, আপনাদের মনে আছে। এইসব নানা কারণে এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। প্রেসিডেন্সি কলেজে যখন ছাত্র ছিলাম, 70 সালে যখন প্রেসিডেন্সি কলেজে আমি ছাত্র হিসেবে ঢুকি, তখন থেকে তো কাজে কিছু ব্যক্তির কথা হয়তো এর মধ্যে এসে যাবে। একটা কথা চট করে বলিনি, সেটা হচ্ছে আমি যখন আমন্ত্রণের পত্রটা পেলাম, তখন আমি তাদের দেখলাম যে আমার দীর্ঘ প্রায় 5 দশকের পশ্চিমবাংলা থেকে অনুপস্থিতির মধ্যে কতগুলো ভাষার প্রায়োগিক দিক বদলে গেছে, যেটা আমি জানি না। আমাদের সময় যেটাকে আমরা সভাপতি বলতাম, এখন সেটাকে সভা মুখ্য বলা হয়। তো এইটা জানার পর আমার খানিকটা আনন্দ হলো, এই কারণে যে এই মুখ্য শব্দটার সঙ্গে বাংলায় আরেকটি বহু প্রচলিত শব্দের ধ্বনিগত সাদৃশ্যের কারণে আমি নিজেকে সম্পূর্ণ অনুপযুক্ত বিবেচিত নাও হতে পারি। এইটুকু বলে শুরু করি। আমি যে বললাম আমার বলার বিশেষ কিছু নেই, কাজে আমি শব্দটাকে ঢাল হিসেবে ব্যবহার করব। এবং সেটা এই যে আমি যে সময়টায় কলেজে ঢুকলাম, সেটা নকশাল আন্দোলনের একটা ক্ষয়িষ্ণু অবস্থার সময়। নকশাল আন্দোলনের যে উত্থান, তার
মধ্যে যে পজিটিভ দিকগুলি, আমি একটা কথা বলি, আমি সারা জীবনই বাংলায় কখনো বলার সুযোগ পাই না, ক্লাসেও পাইনি, তার ক্লাসের পরিসরের বাইরেও পাইনি। কাজেই শহীদদের মতো এরকম অবিমিশ্র বাংলায় বক্তৃতা দেওয়ার ক্ষমতা আমার নেই, যদিও শহীদরা ইংরেজি ভাষা সাহিত্যের ছাত্র এবং সেটাই তার প্রধান চর্চার বিষয়। আমি শহীদাকে এরকমও বলতে শুনেছি, আগে থেকে বলেনি একটা কঠিন বিষয়ে, যে আমি 1 ঘন্টা বলবো এবং তার মধ্যে একটিও ইংরেজি শব্দ ব্যবহার করবো না, এবং সেটা সাফল্যের সঙ্গে সেই 1 ঘন্টা উনি বলেছেন। তো যাই হোক, সেই ক্ষমতা আমার নেই, মাঝে মধ্যে একটা দুটো শব্দ এসে যাবে। তো আমি যে সময়টা কলেজে ঢুকলাম সেটা একটা ডিজেনারেট সময়। আমি কলেজে ঢোকার মাস 2-এর মধ্যে কলেজ 6 মাসের জন্য বন্ধ হয়ে গেল, ভাঙচুর হলো ইত্যাদি। আমরা কলেজে ঢুকে দেখলাম যে বালির ব্যারিকেড তৈরি করে তাতে প্যারামিলিটারি বসে আছে কলেজের মধ্যে। 12টার সময় একটা তাদের ডিউটি বদল হতো এবং সেই সময় খুব শব্দ টব্দ হতো ইত্যাদি। তো যাই হোক, তো এই সব মিলিয়ে এটা আমার মতো যারা মফস্বল থেকে গিয়েছিল, যারা কলকাতার ছেলে নয়, তাদের পক্ষে এই একটা নতুন পরিবেশের এই রাজনীতি চর্চাটার জন্য আমি একা নই, আরো অনেকেই খুব অনুকূল বলে ভাবেননি। তার ফলে আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম সেটা সাম্যবাদের সংস্কৃতি চর্চা, যেটা সবিতা বললেন, এবং এই চর্চার ক্ষেত্রটা তখনও বহু বিস্তৃত ছিল, এইটা মনে রাখতে হবে। এবং আমি একটা প্রশ্ন তুলব, সেই প্রশ্নটা সবিতাকে করব, উপস্থিত যারা আছেন সবাইকে করব। সেটা হচ্ছে এই যে এই তখনও যে পরিচয়কে ঘিরে মার্ক্সবাদের, যে পরিচয় পত্রিকাকে ঘিরে মার্ক্সবাদের যে বিতর্ক, তারা খানিকটা সরে আসছে, তাদের খানিকটা বয়স হয়েছে, তারা সরে আসছেন, একটা নতুন গ্রুপ এসে, নতুন চিন্তাবিদরা এসে সেই জায়গাটা নিচ্ছেন ইত্যাদি। কিন্তু তবু একটা বিস্তৃত অঙ্গন ছিল। ধনঞ্জয় দাসের সম্পাদনায় 3 খণ্ডে মার্ক্সবাদী সাহিত্য বিতর্ক, তখন আমরা সাহিত্যের ছাত্র হই আর নাই হই পড়তাম। তেমনি সুধী প্রধানের কাজটা যদিও বাংলায় ছিল না, ইংরেজিতে ছিল, কিন্তু ওই সব মার্ক্সবাদী সাংস্কৃতিক পরিসর। তারও আমাদেরও পরে অনুরাধা রায় খুব ভালো কাজ করেছেন মার্ক্সবাদী সাহিত্য নিয়ে, যদিও মূল কাজটা ইংরেজিতে, কিন্তু উনি বাংলাতেও লিখেছেন, বাংলাতে লেখা উনি জরুরি মনে করেছেন। তো কাজেই এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা উর্বর ছিল, ঐশ্বর্যময় ছিল, নানা দিকে তার তার পরিস্ফুটন হচ্ছিল, তার প্রতিফলন ঘটছিল, মননকে সমৃদ্ধ করছিল। কিন্তু এটা কেন হলো? কেন সম্পূর্ণ সাম্যবাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়াও তো অসঙ্গত হতো না? যদি এরকম মনে হতো যে এটা একটা সত্যি, যে ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমার হলো সেটা মধুর ছিল না, আমার বলতে হয় আমাদের সকলে, তা সত্ত্বেও আমরা কেন মুখ ফিরিয়ে নিতে পারলাম না? তার অন্যতম কারণ বাংলা ভাষায় সাম্যের ধারণা, সাম্যবাদ নয়, আবার আমি সংজ্ঞাকেই করতেছি, সাম্যের ধারণার একটা দীর্ঘ ইতিহাস আছে, যে ইতিহাসটা বেরিয়ে আমি কিন্তু কলেজে পৌঁছেছিলাম। আমি যখন কলেজে পড়তে গেলাম তখন আমি বঙ্কিমচন্দ্রের সাম্য পড়েছি, অনেকখানি রবীন্দ্রনাথ পড়েছি, এবং তাতে সাম্যের, সমতার, এমনকি নীতির যে ধারণা তৈরি হয়েছে, সময়ের কারণে দৃষ্টিভঙ্গি বদলেছে, মানুষগুলি আলাদা বলে দৃষ্টিভঙ্গি বদলেছে। বঙ্কিমচন্দ্রের উপরে কমতের পজিটিভিজমের যতটা অভিজ্ঞান ছিল, স্বভাবতই রবীন্দ্রনাথের উপরে সেটা ছিল না। কিন্তু এই যে একটা বিস্তৃত সাহিত্য ক্ষেত্রে ওরা একটা সমতা ভিত্তিক নীতিবোধের ক্ষেত্র প্রস্তুত করছিলেন, সেই ক্ষেত্রটা থেকে যারা শস্য আহরণ করতে চাইতো তাদের কাছে সেই সুযোগ ছিল। এবং আমরা যখন গিয়ে ওই রাজনীতির ক্ষেত্রটায় পড়লাম এবং ওই রাজনীতিটা বিশেষভাবে আমাদের
আকৃষ্ট করলো না, তবু তার মধ্যে অনেক কিছু আকর্ষণীয় ছিল। যেমন যে কথাটা বারবার নানা প্রসঙ্গে এসেছে, সেটা হচ্ছে এই যে মার্ক্সবাদের রাজনীতিটা অবভিয়াস, সকলেরই চোখে পড়ে। মার্ক্সবাদের অর্থনীতির ওপরেই মার্ক্সবাদ প্রতিষ্ঠিত। মার্ক্সবাদী সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি ধারা আছে, কিন্তু মার্ক্সবাদ একটা অত্যন্ত গভীর দর্শন। এই কথাটা অনেক সময় আসে না। বাংলায় এই নিয়ে কিছু আলোচনা হয়েছে, পরিচয় গোষ্ঠীর আলোচনা, এই নিয়ে যারা কাজ করেছেন তারা জানবেন এই আলোচনা বারংবার নানাভাবে এসেছে। তো কাজেই এই একটা বিরাট বিরাট পরিসর তৈরি হয়েছিল। আমার যেটা দেখে একটু ক্ষোভ হয়েছিল যে ঘোষিত মার্ক্সবাদী না হয়েও যদি কেউ এই বড় দর্শন, বড় সংস্কৃতিতে বিশ্বাসী হন, তাকে প্রতিক্রিয়াশীল বলে দেখে দিয়ে এই রাজনীতির কোনো সুবিধে হয়নি। না মননের সুবিধে, না রাজনীতি ইটসেলফ তার সুবিধে, কিছুই হয়নি। বরঞ্চ একটা যদি ওই রকম পরিসর তৈরি করা যেত, যে কমিউনটার কথা শোভিতা বললেন, রবিশঙ্কর কোনোদিনই মার্ক্সবাদী ছিলেন না, সাম্যবাদী ছিলেন না, তাতে তার অংশ নিতে কোনো অসুবিধা হয়নি। এরকম একটা বড় বিরাট বড় ইন্টেলেকচুয়াল গোষ্ঠী ছিল, মননশীল, বুদ্ধিদীপ্ত, তাদের কাউকে কাউকে ঘনিষ্ঠভাবে আমি পেয়েছি। তাদের নিয়ে এই যে একটা বড় ক্ষেত্র তৈরি হতে পারত, সেটা হয়নি। এটা বাংলা ভাষা চর্চার জন্য, বাংলার মননের জন্যই দুঃখের। খুব বেশি আমি বলবো না সাহিত্যের, এবং এই যখন আমি কলেজে গেলাম তখন ইতিমধ্যেই অবশ্যই বিষ্ণুদেব পড়েছি, সুভাষ মুখোপাধ্যায় পড়েছি, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় পড়েছি ইত্যাদি। ননী ভৌমিক তখন পড়িনি। খুব দুঃখের কথা যে ননী ভৌমিক সেই যে রাশিয়ায় চলে গেলেন, বাংলা লেখা ছেড়ে দিলেন, আর বাংলা লিখলেন না। সেই কারণে এই যে পাঠক, এই যে শ্রোতা গোষ্ঠী সামনে আমি কথা বলছি, তাদের কাছে হয়তো ননী ভৌমিক নামটাই পরিচিত নয়। তোমরা কেউ ননী ভৌমিকের নাম জানো? যাই হোক, তো নামটাই পরিচিত নয়, কেমন? অথচ উনি ধানকালার মতো অসাধারণ সব গল্প রচনা করেছেন। যাই হোক, তো এগুলো আমার মনে হয়েছিল যে এই পরিসরটা ছিল, এই পরিসরটা একদিকে সংকুচিত হতে লাগলো, আরেকটা যেদিকে সংকুচিত হতে লাগলো সেটা হচ্ছে আমরা আজকে প্রধানত সাম্যবাদ চর্চা নিয়ে কথা বলছি। আজকের বিষয়বস্তু বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা, আর এটা হচ্ছে বাংলা ভাষার চর্চা, জায়গাটাই সংকুচিত হতে লাগলো, হচ্ছে, ক্রমশ হয়ে চলেছে। এবং এটাই আমার প্রশ্ন, এবং এইটা দিয়ে আমি সবটাকে খুলে দেবো। সকলেরই যদি কিছু বক্তব্য থাকে আমি সমীকদাকে প্রথমে বলতে বলবো। সমীকদা, আপনি কি মনে করেন যে এই যে বাংলা ভাষা চর্চাটার সামাজিক ক্ষেত্রটা সংকুচিত হয়ে চলেছে, রাইট, সেটা কি একটা অন্যতম কারণ? এবং যারা মনে করেন যে আমি ইংরেজিতে লিখতে পারি, তাহলে আমি একটা সারা ভারত এমনকি সারা বিশ্ব, বিশ্বায়নের যুগে সারা বিশ্বে আমার পরিচিতি হবে না কেন? আমার পরিচিতি একটা সামান্য বাংলা ভাষীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? কেন আমি এই সুযোগটা নেব না? আপনি যাদের নাম করলেন, গোপাল হালদারদের মতন যারা, তারা কি ইংরেজিতে লিখতে পারতেন না? সুষমন কি ইংরেজিতে লিখতে পারতেন না? কেন লিখেন? তাছাড়াও একটা বড় গোষ্ঠী ছিল যাদের কথা আমি বলছিলাম, যেমন এই ইউনিভার্সিটির সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যেমন অম্লান দত্ত, যেমন অসীম দাশগুপ্ত ইত্যাদি। এদের যে বুদ্ধদেব বসু, এদের যে একটা বড় আবু সঈদ আইয়ুব, এদের যে একটা বড় এ ছিল চিন্তন, এরা সবাই ইংরেজিতে অতি কৃতবিদ্য ছিলেন, অথচ বাংলায় প্রায় একই মাত্রায়, কেউ কেউ বেশি লিখেছেন। আজকে যারা ইংরেজিতে কৃতবিদ্য তারা বাংলায় লেখার কথা ভাবেন না, যেটা অত্যন্ত দুঃখের বলে আমার মনে হয়। যদি পৌঁছতে হয় বেশি মানুষের কাছে, তাহলে পড়তে তাদের ভাষায় পৌঁছতে হবে, ইংরেজি ভাষায় পৌঁছে কোনো দাম নেই। আর একটা আমার
বাংলা ভাষা নিয়ে আপত্তি হচ্ছে, সেটা হচ্ছে যে যারা এরকম এই ইংরেজি ভাষাটা ভালো করে জানেন, ইংরেজি ভাষার সূত্রে ফরাসি ভাষা জানেন ইত্যাদি, তারা এমন একটা দুষ্প্রবেশ্য বাংলা গদ্য তৈরি করছে যে সেটা খোলা ভেঙে তার ভেতরে প্রবেশ করা বড় কঠিন হয়ে যাচ্ছে। এত পরিশ্রম মানুষ কেন করবে? হয়তো সে সরাসরি ইংরেজিতেই করতে পারে, সেটা সহজতর, তো করার দরকার নেই। কাজে এমন নয় যে একেবারেই কোনো চর্চা হচ্ছে না। মনে রাখবেন যে আমি যেহেতু 50 বছর বাংলায় ছিলাম না, তাই যেগুলো এইরকম আলোচনার মুখপাত্র, অর্থাৎ লিটল ম্যাগাজিনস, সেই লিটল ম্যাগাজিনস গুলো আমি খুব কাছাকাছি থেকে যে দেখতে পেরেছি এমন নয়, নিশ্চয়ই তার মধ্যে আছে বই কি আছে, ভেবে নিয়েই আজকের আলোচনা। তাছাড়া এই আলোচনা অর্থহীন, তার মিলে এটা ডিসেকশন মাত্র, কাঁটা ছেঁড়া, তা তো না। আমরা সামনের দিকে তাকিয়ে ভাবছি, কথা বলছি ইত্যাদি। তো সেই জন্য বলছিলাম যে এই বাংলা ভাষার পরিসরটা ক্রমশ সংকুচিত হচ্ছে। এটাও কি এই সাম্যবাদ, বাংলায় সাম্যবাদ চর্চার অভাবের বা খামতির ধারাটা ক্ষীণ হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ? না আরো অনেকগুলি কারণ আছে যেগুলো এই মুহূর্তে আমাদের দৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু আজকের সভাতেই যে আমরা সব সমস্যার সমাধান করবো এমন তো নয়। কয়েকটা সমস্যার সূত্রপাত করবো, তাই নিয়ে সেই তার বীজ অঙ্কুরিত হবে আমাদের সকলের মনে, বৃহত্তর আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে। সেটাই উদ্দেশ্য, জ্ঞান চর্চা চক্রের উদ্দেশ্য সবসময়ই সেটাই হয়। তো কাজেই সেইটুকুই আমি বলবো, এবং এরপরে যদি আমার কিছু আবার বলার থাকে আমি বলবো। কিন্তু সমীরদা, আপনি কি মনে করেন বাংলা ভাষার ক্ষেত্রটা কি ক্ষেত্র, এই যে আপনি গঙ্গোপাধ্যায়ের যে কাজটা বললেন, আপনি ভেবে দেখুন, শুধু রবীন্দ্রনাথ থেকে কতগুলি বাক্য উদ্ধৃত করে পরস্পরের সংলগ্ন করে তার থেকে কতগুলি সিদ্ধান্তে পৌঁছানো, সিদ্ধান্তগুলির প্রত্যেকটি মূলত সাম্যবাদী, প্রত্যেকটি 10টি সিদ্ধান্তে পৌঁছেছেন 9 পর্যন্ত, প্রত্যেকটি সাম্যবাদী। এখন রবীন্দ্রনাথ পড়াই যদি বন্ধ হয়ে যায়, পাঠ্য বইয়ের বাইরে যদি রবীন্দ্রনাথ পড়ার আর না ঘটে ওঠে, রবীন্দ্রনাথকে বিদেশিরা কবি বলে জানতেন, বাঙালিরাও যদি শুধু কবি বলেই জানে, যদি তাও কবিতা পড়েন সবাই, তো তাহলে এই ক্ষেত্রটা তৈরি হয় না। কেমন? এটা আমার একটা ব্যক্তিগত দুঃখের কারণ এই পর্যন্ত। এবং আমি এই যে বললাম যে আমি দীর্ঘদিন এটার মধ্যে ছিলাম না বলে এটা একদিনে হয়নি, ক্রমে হয়েছে। সেটা কি করে হয়েছে এটা আমাদের ভেবে দেখার দরকার। আমি একটু সমিতাকে এই নিয়ে 2-4টে কথা বলতে বলি। আমি কুণালের একটা কথার সঙ্গে সম্পূর্ণ সহমত, তবে তার আড়ালে কিছু শক্তি কাজ করে, সেটাকেও চিহ্নিত করতে চাই। যে কোথাও এই যে সাম্য চেতনাটা, আমি যেটাকে সাংস্কৃতিক বামপন্থা বলছি, অর্থাৎ সরাসরি এখনই এই রাজনৈতিক পদক্ষেপটার ভালো মন্দর বাইরে একটা স্বতন্ত্র ভাববার ক্ষেত্র, চিন্তার ক্ষেত্র, আলোচনার ক্ষেত্র, সেইটিকে ঋদ্ধ করা, জাগ্রত রাখা সব সময়, এইটার দিকে একটা দৃষ্টি আমরা কেউ টানবার চেষ্টা করছি আমাদের সীমিত সাধ্য মতো। কিন্তু সেটাকে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্র শক্তির সঙ্গে যুক্ত এতগুলো শক্তির একটা সমাহার, প্রচন্ড সমাহার, তারা চায় না। এবং তারা চায়, আমরা প্রতিদিন খবরের কাগজের প্রথম পৃষ্ঠার শিরোশীর্ষে আমরা দেখতে পাই যে কিভাবে সমস্ত সাম্যচিন্তা, ব্যক্তি অধিকারের, সামাজিক অধিকারের দায়, এগুলোকে আস্তে আস্তে নির্মূল করে দিয়ে একটা একতান্ত্রিক রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তিকে পোক্ত করার চেষ্টা চলছে। তাতে স্বভাবতই যে কোনো ভাষা, তার সংস্কৃতি,
তার পরম্পরা, তার সম্পদ, সেইটাকে যদি লালন করে, সেটাকে যদি আরো পুষ্ট করে, তার মধ্যে যদি ওই সংস্কৃতির চেতনাটা, আমার খুব অদ্ভুত লাগে যে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার জঙ্গি রাজনৈতিক জীবন, কারা জীবন থেকে বেরিয়ে এসে শ্রীনিকেতনে আসছেন, যোগ দিচ্ছেন ওই বিভাগে, এবং তারপর এরকম অসামান্য একটা কাজ, পাণ্ডিত্যের একটা অসামান্য কীর্তি, সে কীর্তি কিন্তু হারিয়ে গেছে। এই বইটা ছাপা নেই, বিশ্বভারতী থেকে ছাপা হয়েছিল, একদা পাওয়া যায় না। আমি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছ থেকে একটা কপি পেয়েছিলাম, তার থেকে আমরা ওই অংশটা পুনর্মুদ্রণ করেছি একটা প্রকাশনায়। অর্থাৎ এগুলোকে খুব ঠান্ডা মাথায় মুছে না দিতে পারলে এই রাষ্ট্রশক্তি, এবং এই রাষ্ট্রশক্তিটা একটা দেশের রাষ্ট্রশক্তি নয়, একটা আন্তর্জাতিক ভূমণ্ডল ব্যাপী একটা রাষ্ট্রশক্তি, তা যোগ সাজস প্রতিদিন নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। নির্লজ্জভাবে কিন্তু দেশনায়কেরা সেটাকে লালন করে যান, পোষণ করেন, তা শরিক হন। সেখানে আমার ভাষা সংস্কৃতি, আমার ভাষার সংস্কৃতির মধ্যে প্রথিত পরম্পরা, তাকে নিঃশেষ করে দেওয়ার, চেপে দেওয়ার চেষ্টা হয়। এবং কোথাও অদ্ভুত লাগে, এই 2-3 দিন আগে ইয়র্কশায়ারে সেখানকার বাঙালিরা তারা একটা নাটক নিয়ে এলেন, রবীন্দ্রনাথের কিছু 2-3টে গল্প আর শেষ প্রশ্ন নাটকের কয়েকটা অংশ নিয়ে, এবং কিভাবে প্রায় হ্যাংলার মতো, হ্যাংলা শব্দটি ব্যবহার করব, কলকাতার কিছু মানুষ, ওই বিলেতে বাস করেন তারা বাঙালি, তারা নাটক করতে আসছেন, দেখতে যাচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন, এবং কি খারাপ, কি অ্যামেচারি, একটা ইংরেজি শব্দ হচ্ছে, মানে জোরালো শব্দ বাংলাতে নেই, আমরা গালাগাল দিতে শিখিনি ভালো করে, তাই গালাগাল দিতে গেলে ইংরেজি শব্দ এসে গেল, একটাই শব্দ ব্যবহার করলাম, সত্যি। অ্যামেচারি প্রদর্শন আমি কোনোদিন দেখিনি আমার 60 বছরের থিয়েটার দর্শনে। কিন্তু মানুষ, কলকাতার মানুষ কি উচ্ছ্বসিত। বিদেশে বসবাসকারী বাঙালি যারা ভালো করে বাংলা বলতে পারেন না, গর্ববোধ করেন তাদের বিশেষ করে ছেলে মেয়ের অল্প বয়সী যারা, তারা আরোই গর্ববোধ করেন যে আমরা বাংলা বুঝি না। তো তাদের নিয়ে আমরা কিন্তু আদেখলে মনে করতে পারি। তাই এর বিরুদ্ধেও একটা সচেতন প্রতিরোধ, সেটা বোধহয় আমাদের সাংস্কৃতিক বামপন্থার একটা ক্ষেত্র হওয়া উচিত, একটা লক্ষ্য হওয়া উচিত। আর তার মধ্যে কোনালকে আমি একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমারই ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি প্রণয় কুমার কুণ্ডু মশাই যখন রক্তকরবীর 10টা পাঠ তার সম্পাদিত ভাষ্য প্রকাশ করলেন, আমাকে ওটা প্রচন্ডভাবে নাড়া দেয়। 1954 সালে যখন বহুরূপী রক্তকরবী করে, একেবারে প্রথম অভিনয় দেখিনি, দ্বিতীয় অভিনয় থেকে দেখেছি, এবং অন্তত 15বার 16বার দেখেছি, মুক্ত হয়েছি। এবং কোথাও আমাদের চিন্তার মধ্যে রক্তকরবীর ওই একটা পাঠই সেটা একেবারে প্রথিত হয়ে গেছিল। প্রণয়বাবুর ওই অসামান্য কাব্যের পর আমি আবার যখন রক্তকরবী পড়তে যাই, রক্তকরবীর মানে আমার কাছে প্রচন্ডভাবে পাল্টে যায়। রবীন্দ্রনাথেরও সমসাময়িক অনেক লেখা, চিঠি, ছড়ানো অনেক কিছু, এবং যেভাবে নবীনবাবু কাজ করেছেন সেইভাবে ওই সময়ের লেখাগুলো, অন্য লেখা প্রবন্ধ ঘাঁটতে ঘাঁটতে রক্তকরবী সম্পূর্ণ অন্য একটা পাঠ আমার কাছে এসে গেছে। এবং সেইটি নিয়ে আমার এখনো পর্যন্ত 30টা সমাবেশে আমি সেইটা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ 30টা সমাবেশ, এবং সেটা কলকাতা শহরে গোটা 10, বাকি 20টা কিন্তু অন্যত্র, পুরুলিয়াতে, বহরমপুরে, শান্তিপুরে, কৃষ্ণনগরে, কল্যাণীতে গত 8 তারিখে গেছি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রাক্তনীদের অনুষ্ঠানে। এটা শ্রোতা আছে, এটা ভাববার মানুষ আছে।
তাই ওইখানে আমার ভরসা। যেমন আমি দুটো কথা বলি, হ্যাঁ নিশ্চয়ই। এটা হচ্ছে যে একেবারে সরাসরি দুটো কথা। এক নম্বর, আমার যেটা মনে হয় যে মার্ক্সবাদ নিয়ে বাংলায় সাংস্কৃতিক এবং তাত্ত্বিক চর্চার একটা পরিসর গত 25 বছরে নয় নয় করে খানিকটা শুরু হয়েছে। তার একটা চরিত্র অনুদ্ধর এবং রঞ্জন চক্রবর্তীর লেখাতে এসেছিল। অনুপঞ্জন যখন এই কাজটা শুরু করছেন তখন অশোকবাবু বেঁচে, এবং অশোকবাবুর আমি বলবো রাজনীতির পাঠ্যক্রমে রবীন্দ্রনাথ, এটা একদিক থেকে পাঠ চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ সম্বন্ধীয় জিজ্ঞাসার উত্তরই শুধু নয়, রবীন্দ্রনাথকে আবার নতুন করে ওই যেটা কৃপেনবাবু শুরু করেছিলেন, অশোকবাবুর বইটা মূলত রবীন্দ্রনাথকে রেখে একরকম ভাষ্য। এবং অনুপঞ্চনের প্রথম দিকের লেখা, যেটা আপনি বলছিলেন যে বাংলা পড়তে অসুবিধে হয়, কারণ অনুপ এবং অঞ্জন দুজনের বাংলা লেখাতে কিছু মুদ্রা দোষ আছে। পরে যখন অঞ্জন অনিমা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন এবং যখন অনুষ্ঠুপ থেকে একেবারে রিচার্ড ডিউলফের মার্ক্সবাদের বইয়ের অনুবাদ ওরা করেন, এবং কিছুদিন আগে আমি জানি যে ওরা একটা স্টাডি সার্কেলের সঙ্গে জড়িত, সেখান থেকে কিছু কিছু কাজ বেরোয়, প্যারি কমিউনের ওপর একটা চমৎকার বই বেরিয়েছে। এই নমুনাগুলো আরেক রকম করে বাংলায় সহজে, তার কারণ আমার মাথায় দুটো উদাহরণ কাজ করছে। এক হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের ভূতের বেগার, দুই হচ্ছে আমার খুব জানবার আগ্রহ হয় জ্যোতিবাবু যখন ধরুন আসানসোলে শ্রমিকদের মধ্যে মার্ক্সবাদ চর্চা করতে যেতেন, তখন জ্যোতিবাবু একরকম করে বাংলা ভাষায় কিভাবে সহজে মার্ক্সবাদী ভাবনাকে পৌঁছানো যায়। ফলে এই ধারাটা একরকম করে যে একেবারে অবসিত হয়েছে এটা আমি বলতে পারবো না। দ্বিতীয়ত আরেকটা কথা আমার বারবার মনে হচ্ছে যে এটা মূলত রণজিৎ গুহর দিকে তাকিয়েই আমার মনে হয়েছে যে রণজিৎ গুহ যখন ধরুন রণজিৎ গুহর কাছে হিস্ট্রি এবং ইতিহাস এই দুটো আলাদা হয়ে গেল, এবং জীবনের শেষ পর্বে রণজিৎ গুহ আর হিস্ট্রি লিখলেন না, বাংলা ভাষাতে ইতিহাসই লিখলেন। তো এটাও একটা খুব খেয়াল করবার মতো যে নয় নয় করে কিন্তু বাংলা ভাষায়, এবং এখনো আপনার বিভাগেই আমি বলবো, আপনাদের ডিসিপ্লিনের ক্ষেত্রেই বলবো, অনেকেই সত্যি সত্যি একটু যত্ন করে আদর নিয়ে সহজ করে বাংলায় কাজ করতে চাইছেন, যেটা আমার কাছে একদিক থেকে খুবই বলতে পারি যে আশার কাজ। এবং এটা আমার মনে হয়, এখন আমি আজকে একটা কথা বলে শেষ করবো, যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে যারা খুব সাধারণ মানুষ তাদের এক একটা কথা, এটা প্রদ্যুম্নদা এক সময় চেষ্টা করেছিলেন যে পরিভাষা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে। আজকে আমি সকালবেলায় কলকাতা থেকে আসছিলাম, আমার সঙ্গে যিনি ট্যাক্সি চালক তার কথা হচ্ছিল, ক্যাব চালক, তিনি আমাকে বললেন বাংলা মাধ্যম স্কুলের কথা হচ্ছে। আমাকে বললেন যে দেখুন তীর্থপতি তো প্রায় বুঝে যাচ্ছে, চেতলাবয়ও বুঝে যাচ্ছে, উনি চেতলায় থাকেন, এই যে বুঝে যাচ্ছে ক্রিয়াপদটা উনি ব্যবহার করলেন বাংলা মাধ্যম স্কুল সম্পর্কে, আমার অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ক্রিয়াপদ বলে মনে হলো। উনি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বলছেন না, বুঝে যাচ্ছে, ওর কাছে একেবারে আদিগঙ্গা জলাশয় কোনো একটা ধারা, সেটাকে বুঝে যাওয়ার মতোই, মানে এইটা সুভাষ মুখোপাধ্যায় চেষ্টা করছিলেন, যেটা একেবারেই ভূতের বেগারে সুভাষবাবুর চেষ্টা ছিল যে ওই ভাষার সঙ্গে তার ভাষা, যেটা হামরাসে বারবার বলছেন যে ওখানে তো একেবারে কারখানা খুলে নেয়। তো এইটা আমার মনে হয়, এবং সেটা আমাদের বোধহয় একটা দায়িত্ব আছে যারা আমরা বাংলা ভাষা পড়াই, তাদের একটা দায়িত্ব কখনো কখনো আমরা এটা চেষ্টা করি যে আমাদের বিভাগে সবাই চেষ্টা করেন যে বাংলাকে চিন্তার, ভাবার এবং সংযোগের ভাষা হিসেবে আমরা কতটা ব্যবহার করতে পারি। হয়তো মাঠটা ছোট হচ্ছে, হেরে যাওয়া খেলা, কিন্তু ধরুন হেরে যাওয়া খেলাটা কতদিন চালিয়ে নেওয়া। আমি শুধু এইটুকুই বলবো যে আমি বলছি না যে কোনো ক্ষেত্র নেই, আমি বলছি ক্ষেত্রটা সংকুচিত, ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে, কারণ তার উপরে নানান আমি একটা কথা বলি যে এই যে বিশ্বজিৎ এমফাসিস দিল এই বুঝে যাওয়া শব্দটার উপর,
এটা যে লোকটি বলেছে সে বুঝে যাওয়াটা নদী বা পুকুর বুঝে যাওয়া অর্থে বলেছে না, হিন্দি আলোর নিভে যাওয়ার অনুষঙ্গে বলেছে। সেটাও কিন্তু একটু ভাববার, ওটা আদৌ বাংলা না কিনা। না না না, ও যেভাবে ব্যবহার করেছে একেবারে চেতনার ছিল, কারণ তুমি তো আসলে ওর বাচনভঙ্গিটা শোনোনি। তার ফলে ওর কথার মধ্যে কোথাও কোনো আশ্চর্য শুদ্ধ স্বাধীন বাংলায় সে কথা বলেছে, এবং ওর মধ্যে ওই বাচনভঙ্গির মধ্যে কোথাও হিন্দির কোনো একেবারে প্রভাব ছিল না। সেটা হলে আমি ওর বাচনভঙ্গি থেকেই বুঝতে পারতাম, এবং এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে বাংলা ভাষা এখনো পর্যন্ত যারা হাটে বাজারে শ্রম করে খান, এবং এটাও আমি বলছি, আমি খুব নিশ্চিত যারা গিগ ইকোনমিতে নতুন করে কাজ করছেন তারাও বাংলা ভাষার একটা আশ্চর্য পরিসর তৈরি করছেন। এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে এখান থেকে কোথাও একটা রসদ নেয়ার আশ্চর্য উপায় হয়তো আমাদের আছে। না, এইটা তো আমিও মনে করি, এবং এ ব্যাপারে আমাদের সকলের দায়িত্ব আছে। বিশেষ করে আমরা যারা প্রধানত ইংরেজিতে লিখতে বাধ্য হয়েছি, কেন আমাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজন সেটা ছিল, আমরা তো বাংলা লিখতে হয় না, কিন্তু সেই সঙ্গে আমরা বাংলাকেও লিখেছি বাইরে থেকে। দীপেশটা ক্রমাগত, দীপেশ চক্রবর্তী ক্রমাগত বাংলায় লিখছেন, আমেরিকায় বসে, আমি দিল্লিতে বসে যথাসাধ্য বাংলায় লিখেছি। কিন্তু আমার সীমাবদ্ধতাটা এইখানে যে আমি যে বাংলায় লিখেছি তার পাঠক গোষ্ঠী কিন্তু বাঙালি অধ্যাপক, সিনিয়র ছাত্র, এরা তার পাঠক গোষ্ঠী কিন্তু তার তলার নয়, কিন্তু তার তলায় নামতে হতো। যে প্রয়োজনটার কথা সমিতা বারংবার বলছিলেন, যে এই যে বিষ, সাম্প্রদায়িকতার বিষ, এই শব্দটাও ব্যবহার করেছেন, অসাম্যের বিষ এটাও, কিন্তু জাতপাতের বিষ, কিন্তু এই সাম্প্রদায়িকতার বিষটাই ধরা যায়। আমার একটি বন্ধু, আমাকে কয়েক বছরের বড়, এক সময় খুব খুব গভীরভাবে মার্ক্সবাদী কর্মী ছিল, সে আমাকে একবার বলেছিল যে দেখ, এটা তো আমাদের দোষ, রাইট? তুই আমাকে একটা 20 পাতার বাংলা লেখাতে যে হিন্দু ধর্ম কি তুই যে এত চেঁচাস, যে যারা এই বিশেষ একটা হিন্দু ধর্মের চেহারাকেই একমাত্র চেহারা বলে দাবি করছে, সেটা তাদের ভুল, কারণ তারা হিন্দু ধর্ম জানে না। তো তুই আমাকে একটা 20 পাতার প্রবন্ধ দে যেটা প্রায় যুক্তাক্ষর বর্জিত, আমি সেটা ছাপবো, ছেপে আমি যে ক্ষেত্রে কাজ করি সেখানে আমি বিলি করি। এটা আমার একটা স্বপ্ন, কিন্তু সেটা আমি কিন্তু এখনো করতে পারি, প্রায় যুক্তাক্ষর পর্যন্ত। কেননা এই হিন্দু ধর্মের ইতিহাস ইত্যাদির চর্চা আমার সারা জীবনের চর্চা, এর মধ্যে এত বেশি তত্ত্ব ঢুকে গেছে, এত বেশি জার্গন ঢুকে গেছে। জার্গন বা ইটসেলফ, আমি এটাই বলতে চাই যে জার্গন বা ইটসেলফ কিন্তু খারাপ না। অনেক বড় একটা ধারণাকে ছোট করে একটা কথায় বা দুটো কথায় বলার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা যদি ঊনবিংশ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তাবিদরা বোধ না করতেন, যেমন কার্ল মার্কস, যেমন সিগমুন্ড ফ্রয়েড, তাহলে তারা প্রতি পাতায় একটা করে ওই রকম শব্দ সৃষ্টি করতেন না, রাইট? তার সেগুলোর বঙ্গায়ন উচিত, সমস্ত ভাষাতেই সেটা হয়েছে। তেমনি আমাদের আফটার অল এদের দুজনে কেউ তো ইংরেজিতে দেখি, তো কাজে আমরা তো ইংরেজিতেই পড়ি, ইংরেজিতে পড়ে আমাদের মনে হয় ওটাই বুঝি মূল শব্দ, তো মূল শব্দ নয়, রাইট? আমার এরকম আন্তর্জাতিক সভায় গিয়ে বিদেশে এরকম বারংবার মনে হয়েছে, এবং এই কারণে আমার একটা ক্ষোভও হয়েছে যে চারপাশে সবাই যখন ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বলছেন, কেউই ইন্টারপ্রিটেশন অফ ড্রিম বলছে, এটা সবাই ইংরেজি ভাষী, সবাই বলছেন ট্রোনডয়টন, এটা সবাই এটা জার্মানিই করেছে, তুমি এগুলো করেছি, আমরা সেটা ভুলে যাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে ক্ষেত্রটাকে প্রসারিত করা, বাড়ানো, সে তার বদলে আমাদের একটা খোলসে ঢুকে যাওয়ার প্রবণতা আমি লক্ষ্য করছি, যেটা আমার মনে হচ্ছে উদ্দেশ্য সাধনের জন্য শুধু যথেষ্ট নয় তাই নয়, তার পরিবর্তন এইটুকুই। আমি কুণাল বাবুকে এই কথাটা বলছি, মানে এটা আমার শুনতে শুনতে মনে হলো, সেটা ভাগ করে দিচ্ছি।
যে আপনি বলছেন যে আমরা ইংরেজিতে চলে যাচ্ছি এবং কোথাও একটা বাংলার প্রতি একটা অবহেলা, একটা অবজ্ঞা এবং একটা বিস্মৃতি চলে আসছে। কিন্তু আমার কোথাও এটা মনে হলো যে যেটা আপনারা চেয়েছেন যে আমরা যে কোনো জাতি তারা নিজেদের মূলটা রেখে সারা পৃথিবীতে বিকশিত হবে। সেটা যেমন সারা পৃথিবীতে বিকশিত হতে হতে আমরা মূলটা কেটে ফেলছি, তেমন যেন কোথাও আমাদের চারপাশের সে রাজনীতি হতে পারে, ধর্ম হতে পারে, জাত সমাজ যাই হোক, সেটা আমাদের কোথাও যেন একটা ইন্ধন যোগাচ্ছে যে আমরা উল্টো দিকে নিজে মূলটায় বেশি ঢুকে যাচ্ছি, যে আমরা বৈদেশিক কিছু দেখবো না, আমরা বৈদেশিক জিনিস চর্চা করবো না, মানে অত্যন্ত গঠিত এটা যেন একটা ডিসব্যালেন্সের দিকে ঢেকিটা নিয়ে যাচ্ছে আমাদের, এইটা আমার মনে হয়। নিশ্চয়ই আমি তোমার সঙ্গে একমত বসু, সম্পূর্ণ একমত। কিন্তু এই যে আমরা সাম্যবাদ চর্চা, এই সাম্যবাদটা তো আর বাংলার মতবাদ নয়। অনেক বাঙালির লেখায় এটা নানাভাবে এসেছে, যারা মার্ক্সের কথা বলেননি, রাইট? এবং এই শব্দটাও আমরা একদিনে পাইনি। হ্যাঁ, এই শব্দটাও আমরা একদিনে পাইনি। সেটা যেমন একদিকে যেমন সত্যি, তার উল্টো যে টেন্ডেন্সি সেটাও একই রকম ভাবে সত্যি। একটা মাত্রা রক্ষা করা, একটা সমতা রক্ষা করার প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, এতে কোনো সন্দেহই নেই। মানে কোনো দিক থেকেই মূল কাটার কোনো মানে যেটা এক অর্থে রবীন্দ্রনাথের সাথে মহাত্মা গান্ধীর বিতর্ক, সেই বিতর্কের ক্ষেত্রটার একটা অন্যতম স্তম্ভ হচ্ছে তুমি যে প্রশ্নটা তুললে। আজকে আর এর থেকে বেশি তো দেখতে পারি, কিন্তু বিনোদনকে আমি বলবো যে কেতাবি ভাষায় যাকে বলে ধন্যবাদ জ্ঞাপন, এখন তার পালা। তবে ধন্যবাদ নয়, কারণ আমি জানি এটা ঠিক 3-4 দিনের মধ্যেই ঠিক হয়েছে। এবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে বক্তা শ্রী সমীর বন্দ্যোপাধ্যায় এবং সভামুখ্য শ্রী কুণাল চক্রবর্তীর কাছে। বললেনই যে গতকালই বিশ্বজিৎ দা জানিয়েছেন, কিন্তু এত কম সময়ের ফরমানেই যে তিনি এসে আজকে যুক্ত হয়েছেন এবং খুব সুচিন্তিত কিছু বক্তব্য রেখেছেন। যতই বলুন প্রস্তুতি নেওয়ার কোনো সময়ই ছিল না। এবং আজকের বক্তৃতাটাও আমরা একটা বিরাট প্রেক্ষাপটে শুধুমাত্র বাংলা ভাষার চর্চা নয়, আরো অনেকগুলো ভাষা ছাড়িয়ে সংস্কৃতির বিভিন্ন দিকে আমরা চলে গেছি। এই বক্তৃতার জন্য শ্রী সমীর বন্দ্যোপাধ্যায়কে বিভাগের পক্ষ থেকে এবং প্রবোধচন্দ্র সেন জ্ঞান চর্চা চক্রের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গত বছর দুয়েকে এই ধরনের বিশেষ বক্তৃতা অনেকগুলোই হয়েছে এবং যার উৎসাহ ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। আমাদের বিভাগীয় প্রধান শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, তাকেও আমাদের ধন্যবাদ। আজকে আমাদের বিভাগের পরিবারের বাইরে থেকে অনেকেই এসে যুক্ত হয়েছেন। তারা বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যাপক, কেউ অবসর প্রাপ্ত বা অন্য বিভাগের স্কলারও একজন দুজন এসেছেন। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আমরা গতকালই সম্ভবত এটা বাইরে জানাতে পেরেছিলাম এবং তারাও খুব কম সময়ের মধ্যেই নানা রকমেরই কাজ থেকে তার মধ্যে তারা যুক্ত হয়েছেন। এবং ছাত্রছাত্রীরা সকাল 9:30টায় আমাদের ক্লাস শুরু হয়েছে, অনেক স্কলাররাও আছে, তাদেরও ক্লাস ছিল, অন্য অনেক কাজ ছিল। তারপরেও তারা আজকে সভায় ছিল। আজকে তারা প্রশ্ন করেনি, কিন্তু তাও তারা উপস্থিত ছিল। উপস্থিত থাকাটাও একটা বিরাট ব্যাপার বলে মনে হয়। সকলকে ধন্যবাদ এবং কেউ যদি বাদ চলে যান তাদেরকেও ধন্যবাদ। আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, সে যে সবতে আপন, আমাদের সবতে আপন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয়
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তি নিকেতন আমাদের শান্তি নিকেতন মোদের তরু মূলের মেলা মোদের খোলা মাঠের খেলা মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা মোদের তরু মূলের মেলা মোদের খোলা মাঠের খেলা মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা শালের ছায়া বিথি বাজায় বনের কলো গীতি সদাই শালের ছায়া বিথি বাজায় বনের কলো গীতি সদাই পাতায় নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন আমাদের শান্তি নিকেতন আমরা যে তাই মরি ঘুরে সে যে যায় না কবু দূরে মনের মাঝে প্রেমের সে তার বাধা যে তার সুরে আমরা যে তাই মরি ঘুরে সে যে যায় না কবু দূরে মনের মাঝে প্রেমের সে তার বাধা যে তার সুরে প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক প্রাণে মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক প্রাণে মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন আমাদের শান্তি